স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। আগামীকাল থেকে সীমিত পরিসরে অস্থায়ী পাশে সচিবালয়ে যেতে পারবেন গণমাধ্যম কর্মীরা, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগার পর রবিবার খুলেছে সচিবালয়। তবে ক্ষতিগ্রস্ত স্থানীয় মন্ত্রণালয়ের কাজ চলছে সিটি কর্পোরেশনে। নিরাপত্তাজনিত কারণে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়িকেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রবিবার সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখিয়ে নিজ নিজ কর্মস্থলে যান। এদিকে বেশিরভাগ গাড়ি ভেতরে প্রবেশ করতে না পারায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সচিবালয়ের সামনে। এছাড়া সকাল থেকে ক্রাইম সিনের লোকজন আগুন লাগা ভবনটিতে কাজ করেছে। দুপুরে সচিবালয়ের গেটে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের আগে সব পাস বাতিল করা হয়েছে। সোমবার স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে। 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীর বাংলাদেশের রূপরেখা বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেয়া হবে। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাতে এ ঘোষণা দেওয়ার পর এ নিয়ে রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে আগামী বাংলাদেশের রূপরেখা। বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন থাকলেও রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ তার। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলোকে ধারণ করবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ঘোষণাপত্রের মাধ্যমে নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেয়া হবে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। এ সময় জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হবে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। ঘোষণাপত্র আমাদের লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনের বিজয় কারো একার নয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে শহীদ হয়েছেন। আজ দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ, পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ১৬ বছরের আন্দোলনে বিএনপির নেতাদের গুম করা হয়েছে, অথচ অন্তর্বর্তী সরকার তাদের খোঁজ নেয়নি। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ৫ই আগস্ট পরে সে দলটি ইসলামী ব্যাংক দখল করেছে, টেন্ডারবাজিতে জড়িয়েছে। দেশের মানুষ তাদের ৭১-এর ইতিহাস ভুলে যায়নি। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, একটি দল ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাই। ভারতের পাশাপাশি দেশের ভেতরে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনারও তাগিদ দেন বিএনপির এই নেতা। নানাভাবেই শুধু কয়েকজনের কৃতিত্বের কথা বলেন, কিন্তু তারা কি শহীদ শ্রমিক ভাই রিক্সা চালকদের বাসায় গিয়েছিলেন? আজকে তো সমস্ত গণতন্ত্র বনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল, অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ ৩ দফা দাবিতে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। এতে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ৫ কর্মদিবসের মধ্যে ৩ দফা দাবি মেনে নেওয়ার
আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে অবস্থানকারীরা। অন্যদিকে ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে আবারও অবরোধ করেন ট্রেনি চিকিৎসকরা। সেখানেও যানজটে নাজেহালের শিকার হন সাধারণ মানুষ। রোববার সকাল থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ ৩ দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। আন্দোলনকারীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল, সরকারি সব সুযোগ সুবিধা সহ পেনশনের আওতাভুক্তকরণ এবং সামরিক বিচার ব্যবস্থার সংস্কার। বিক্ষোভকারীরা সামরিক বাহিনীর সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত এমন ব্যানার প্রদর্শন করে দাঁড়ায় জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে। জোরপূর্বক আমার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি কারোর সঙ্গে যোগাযোগও করতে পারি নাই। 11 দিন সাজা ছাড়াই কোয়ার্টার গার্ড সেলে ছিলাম। আমরা স্মারকলিপি দিয়ে যাচ্ছি, মার্সি পিটিশন পাঠাচ্ছি, কিন্তু কোনো কাজেই কিছু হচ্ছিল না। এরপরে আমরা এখানে অনশনের প্রোগ্রাম নিলাম। এ কারণে জাহাঙ্গীর গেটের সামনে সড়কে সৃষ্টি হয় যানজট, যানবাহনের সারি যায় প্রায় বনানী মোড় এবং অন্য প্রান্তে বিজয় সরণি পর্যন্ত। এতে বেশ ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ। 1 ঘন্টা ধরে বসে আছি। হসপিটাল থেকে বেরোইছে, আমারে দেখাইতে আসছে হসপিটালে। কোথা থেকে আসছেন? কি হয়েছে সামনে কিছু বুঝতে পারেন না? এই দেশ স্বাধীন করতে বলে এরা দেশটা ধ্বংস করে দিছে। এদিকে মাত্র 7 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শাহবাগে ট্রেনি চিকিৎসকরা আন্দোলন করছে। 25,000-এর ভাতা 50,000 করার দাবিতে স্লোগানে উত্তাল রাজপথ। সকাল থেকেই শাহবাগে সারা দেশ থেকে আসা প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা অবস্থান নেন। 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিএসএমইউর প্রধান ফটকে অবস্থান নেন তারা। যৌক্তিক সমাধান না আসায় বেলা 11:30টার দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। আমাদের শৈশব, কৈশোর, যৌবন পড়তে পড়তে কেটে গিয়েছে। কেন? যাতে আমরা দেশের শ্রেষ্ঠ নাগরিক হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। সে মানুষ আজকে আমি রাস্তায় বসে আছি। এই আজকের এই আন্দোলনটা আমাদের শুধু আজকের জন্য না, এই আন্দোলন বিগত 3 বছর থেকে হয়ে আসতেছে। আমাদের দাবি যে 50,000 টাকা বৃদ্ধি করে দেওয়া হোক, ভাতা যে টাকা দেওয়া হচ্ছে সেটা বাড়ানো হোক এবং অবশ্যই যেন নিয়মিত প্রদান করা হয়। আন্দোলনে একত্রতা প্রকাশ করে এবি পার্টি। যারা দিনরাত চিকিৎসা এবং সেবা এবং শ্রম দিয়ে বাংলাদেশকে সুস্থ করে রেখেছেন, তাদেরকে সুস্থ করে রাখবার দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের। আন্দোলনে শাহবাগের সব দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। আগে প্রতিবেদনের শেষ দিকে যেমনটি দেখছিলেন যে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের ভাতা 30,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করার দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান নিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ, তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। সাব্বির, তাদের অবস্থান এখনও আছে কিনা, তাদের অবস্থানকে কেন্দ্র করে আশপাশে জনদুর্ভোগ কেমন দেখছেন, তারা কতক্ষণ সেখানে থাকবেন এ বিষয়ে কিছু স্পষ্ট জানিয়েছে কিনা? আমরা সকালের সংবাদ থেকেই শাহবাগ মোড়ের ট্রেনি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক যারা রয়েছেন তাদের অবস্থান কর্মসূচির খবর জানাচ্ছিলাম। এখনও তারা অবস্থান করছে এবং তারা যেটি বলছে যে অফিসিয়ালি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যদি প্রজ্ঞাপন জারি করানো হয় বা তারা এসে যদি তাদেরকে আশ্বস্ত না করেন তাহলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়েই যাবেন। সেটা অনির্দিষ্টকালের কথাই তারা এখন বলছেন। আপনি জানেন সকালে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকের ভাতা মূলত 25,000 টাকা ছিল। সেখান থেকে তারা গত সপ্তাহে রাস্তা অবরোধ করে যে কর্মসূচি পালন করে তারপরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেটি বাড়িয়ে 30,000 টাকা করা হয় এবং তারা বলছে যে সেই প্রহসনের প্রজ্ঞাপন আমরা মানি না। আমাদের বর্তমান পরিস্থিতিতে, বর্তমান প্রেক্ষাপটে তারা 50,000 টাকা বাড়িয়ে 50,000 টাকা করার দাবি জানিয়েই আজকের মূলত এই কর্মসূচি পালন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপদে রয়েছেন এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও রয়েছেন এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব, যেহেতু আপনি জানেন শাহবাগ এই শহরের প্রাণকেন্দ্র এবং যানজটের একটি ব্যাপার রয়েছে এবং সকাল থেকে গাড়ি ঘোড়া চলাচল নেই শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া, সেই কারণে তারা বলছে যে তারা যেন এই অবস্থান কর্মসূচিটা প্রত্যাহার করে। কিন্তু তারা বলছে যে
প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এবং তাদের দাবি অফিসিয়ালি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না মেনে নেওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। হিমাদ্রি, তো এখনো তারা অবস্থান করছে। এই ছিল মানে এখনকার মতো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া, তবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এমন সিন্ডিকেটের নজির নেই। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এমন সিন্ডিকেট গড়ে তুলেছিলেন আমিন নূর ও রুহুল আমিন স্বপন। কর্মী প্রতি সিন্ডিকেটকে ফি দেওয়া লাগত 1,52,000 টাকা। এতে বেড়ে যায় খরচ। সিন্ডিকেট, অনিয়ম ও টাকা পাচারের অভিযোগে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়া যেতে মাইগ্রাম নামে একটি সফটওয়্যারের মাধ্যমে নাম নিবন্ধন করতে হয় কর্মীদের। আর এটির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক আমিনুল ইসলাম বিন আমিন নূর। বাংলাদেশের অংশ দেখভাল করত সিন্ডিকেটের আরেক হোতা রুহুল আমিন স্বপন। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সির মালিক তিনি। টাকা পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। মালয়েশিয়া কর্মী পাঠাতে সরকার নির্ধারিত প্রতিজন ৭৯,০০০ টাকা ধরা হলেও সিন্ডিকেটের কারণে এই খরচ দাঁড়ায় প্রায় ৫.৫ লাখ টাকায়। ২৫০০ রিক্রুটিং এজেন্সি থাকলেও ১০০টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া কর্মী পাঠাতো চক্রটি। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ার কারণ সিন্ডিকেট। কোনো দেশের সিন্ডিকেট নাই, শুধুমাত্র বাংলাদেশের সিন্ডিকেট আছে এবং লাইসেন্সের একটা লিমিটেশন আছে। বাংলাদেশের রুহুল আমিন স্বপন সাহেব মালিক আর মালয়েশিয়াতে দাতুশ্রী আমিন মালিক, এই দুইজনেই মূলত সিন্ডিকেটের মাস্টারমাইন্ড। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মীরা, এই সেক্টরে যারা কাজ করে তারা, এবং দেশের সুনাম নষ্ট হয়েছে। সেই জন্য এই সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে। সিন্ডিকেট সহ অন্যান্য বিষয়ে সরকারের নজরদারি না থাকায় বেড়ে যায় কর্মী পাঠানোর খরচ। এই প্রতারক চক্রের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে তারা হয়তো একই সিন্ডিকেট আবার করতে সাহস পাবেন না। আমরা কখনোই দেখি না যে তারা যারা জড়িত তারা বিচারের আওতায় এসেছে। সিন্ডিকেট হলে কি হবে? সিন্ডিকেট হলে যেটা হয়, কর্মীরা প্রতারিত হয়, মানুষ গিয়ে কাজ পায় না, দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। কিন্তু এই সিন্ডিকেট যারা হোতা, তারা দেখা যায় যে শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা আয় করে। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। গত ১.৫ বছরে সৌদি আরবের পর সবচেয়ে বেশি ৪.৫ লাখের বেশি কর্মী গেছে দেশটিতে। সিন্ডিকেটের নানান অনিয়ম আর অর্থ পাচারের অভিযোগে গেল ১৫ বছরে ৩ দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে আবার যদি সিন্ডিকেট করা হয় তাহলে আবারও মুখ থুবড়ে পড়তে পারে মালয়েশিয়ার শ্রমবাজারটি। এখন সময়ের দাবি, সিন্ডিকেট মুক্ত করে সবার জন্ম উন্মুক্ত করে দেয়া হোক এই বাজারটি। মাহমুদুল হাসান নাজিব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া বাসের ধাক্কায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রুটিপূর্ণ বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। ঘাতক বাসটি ফিটনেসবিহীন ছিল, রুট পারমিট ছিল মেয়াদ উত্তীর্ণ। এছাড়া চালক ছিলেন নেশাগ্রস্ত। চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাস চালক নুরুন নবী সহ 2 জনকে গ্রেপ্তার করে র্যাব ও হাইওয়ে পুলিশ। পরে একজনকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়। হেফাজতে নেওয়া হয় বাস চালক নুরুন নবীকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী পরিচয় শনাক্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে দাফন করা হবে বলে জানিয়েছে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। এছাড়া শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা হয়েছে। এর আগে শনিবার রাতে ডিএনএ টেস্ট সম্পন্ন হওয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, 15 বছর ধরে তার বাবাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। এর আগে গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরী মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। পরে 16 অক্টোবর তার মরদেহ কবর থেকে তোলা হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিরফোর্ড হাসপাতাল থেকে চলে ডিএনএ পরীক্ষার কার্যক্রম। ব্যাংক খাতে ব্যর্থতার জন্য একক গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কম বেশি দায় আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে বলেও জানান গভর্নর। সেজন্য আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর তাহলে আগামীতে ব্যাংকিং খাত গুণগতভাবে আন্তর্জাতিক মানে পৌঁছাবে বলেও প্রত্যাশার কথা বলেন গভর্নর। এসএমই খাতের মতো নতুন
খাতে অর্থায়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মানসিকতার পরিবর্তন আনতে হবে বলেও মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর। টাকা দেওয়া আছে কিন্তু টাকার ব্যবহার হচ্ছে না, এবং এটার একটা মূল কারণ হচ্ছে আমাদের ব্যাংকিং খাতে যারা পরিচালনা করছেন গ্রাসরুট লেভেলে, তারা এই খাত সম্পর্কে জানেন না, তারা সেই খাত সম্পর্কে উৎসাহী নন অথবা রিস্ক নিতে রাজি নন। এই জায়গাটায় আমাদেরকে একটু মানসিক পরিবর্তন আনতে হবে। নতুন খাতগুলো যেমন এসএমই সেক্টরে আমাদেরকে আরো বেশি যেতে হবে, গ্রিন ফাইন্যান্সিংয়ে আমাদের যেতে হবে, সাস্টেনেবল ফাইন্যান্সিং ইস্যুটাকে ইগনোর করে ব্যাংকিং খাত আগামীতে চলবে না। এসালামের মদত পুষ্টি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলাকে অপসারণের সিদ্ধান্ত আসতে পারে আজ। এর আগে বহুল সমালোচিত চট্টগ্রামের পটিয়ার ব্যবসায়ী এসালামকে ইসলামী ব্যাংক লুটে সহযোগিতা করার অভিযোগ ওঠে ব্যাংকটির এমডি মনিরুল মাওলার বিরুদ্ধে। অভিযোগ আছে মনিরুল মাওলা চট্টগ্রামের খাতুনগঞ্জের শাখায় কাজ করার সময় থেকেই সখ্যতা গড়ে ওঠে এসালামের সঙ্গে। পরবর্তীতে 2017 সালে এসালাম ইসলামী ব্যাংকের দখলে নিলে প্রধান কার্যালয়ে বড় পদ পায় মনিরুল মাওলা। ইসলামী ব্যাংক থেকে জনগণের টাকা লুটে সহায়তা করার পুরস্কার হিসেবে তাকে বসানো হয় ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে। দুর্নীতি দমন কমিশনের এক তদন্তে এসালামের অপকর্মে মনিরুল মাওলার সংশ্লিষ্ট পাওয়া গেলে তাকে অপসারণের দাবি করেন ব্যাংকটির সংস্কারপন্থী কর্মীরা। তাদের দাবির মুখে পর্ষদ চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ 29 ডিসেম্বর বোর্ড সভায় এমডি অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। টাঙ্গাইলের ঘাটেল ইসলামী ব্যাংক বাংলাদেশের 400তম শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল। এ সময় অল্প সময়ের মধ্যে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এবং এগিয়ে যাচ্ছে বলে প্রশংসা করেন ব্যাংকের গভর্নর। ওয়ালটন প্লাজা হরিণাল এবং ওয়ালটন প্লাজা জয়দেবপুর উদ্যোগে বিশাল শোভাযাত্রা হয়েছে। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়, যা গাজীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়ালটন প্লাজা হরিণাল শাখায় এসে শেষ হয়। এ সময় চিফ ডিভিশনাল অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ সালেহ আহমেদ সহ আরও অনেক উপস্থিত ছিলেন। ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে আবাসন, জ্বালানি সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা থেকে দূষণ নিয়ন্ত্রণ সব উপাদান ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে এসেছে চীনের হুয়াওয়ে কোম্পানি। বাংলাদেশের মতো দেশেও স্বল্প খরচে প্রযুক্তির সাহায্য নিয়ে এই কাজগুলো করা সম্ভব। বেজিং থেকে ফিরে আরও জানাচ্ছে নিশরাত জাহান উর্মি। দীর্ঘ যানজট, যত্রতত্র খোরাখুরি, শহর জুড়ে আবর্জনা, ধুলার শব্দ দূষণের কিছুই নজরে পড়ল না চীনের রাজধানী বেইজিংয়ে। নাগরিক জীবনের এসব সমস্যার সমাধান মিলেছে প্রযুক্তি ব্যবহার করে। মাত্র 20,000 ইউয়ান পুঁজি নিয়ে 1987 সালে প্রযুক্তি ব্যবসা শুরু করে হুয়াওয়ে। আর গেল বছর কেবল গবেষণা আর প্রযুক্তির উন্নয়নেই হুয়াওয়ে ব্যয় করেছে প্রায় 165 বিলিয়ন ইউয়ান। শুরুতে টেলিকম প্রযুক্তি নিয়ে কাজ করলেও পরে ট্রাফিক ব্যবস্থাপনা, নাগরিক নিরাপত্তা, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রযুক্তি নির্ভর সমাধান নিয়ে আসে হুয়াওয়ে, যা বদলে দিয়েছে পুরো দেশের চিত্র। বেইজিংয়ে সাংবাদিক প্রতিনিধি দলের কাছে উন্নত নাগরিক ব্যবস্থা গড়ে তুলতে হুয়াওয়ে নানা আবিষ্কার তুলে ধরে প্রতিষ্ঠানটি। To make the fast and rapid decision, so we can see in a lot of different scenarios. বাংলাদেশ সহ বিশ্বব্যাপী 170 দেশ ও অঞ্চলে টেলিকম ও নানা প্রযুক্তি সেবা দেয় হুয়াওয়ে। যানজট, নাগরিক নিরাপত্তা সহ নানা সামাজিক সমস্যার সমাধানে প্রতিষ্ঠানটির প্রযুক্তি জ্ঞান ও কারিগরি সহায়তা নিলে বাংলাদেশেও গড়ে তোলা সম্ভব বেইজিংয়ের মতোই পরিকল্পিত ও পরিচ্ছন্ন শহর। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, পরিবেশ থেকে শুরু করে টেলিকমিউনিকেশন, হুয়াওয়ে চীনের সবচেয়ে বড় কোম্পানি চেষ্টা করছে সব কিছুতেই ডিজিটাইজেশন করার, আর সেই চেষ্টা তারা ছড়িয়ে দিতে চাচ্ছে সারা বিশ্বে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বেইজিং।
চট্টগ্রাম বন্দরের চেয়ে 5 গুণ বড় বে টার্মিনাল প্রকল্পের গতি ফিরেছে। সরকার পতনের পর প্রায় 4.5 মাস থমকে ছিল এই প্রকল্পের কাজ। বন্দরটি নির্মাণ হলে আগামী 100 বছরের মধ্যে আর নতুন করে বন্দর বাড়ানোর চিন্তা করতে হবে না বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া বে টার্মিনাল প্রকল্প গতিহীন হয়ে পড়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর। সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সভায় এই প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। বন্দরের টার্মিনালগুলোতে 10 মিটারের বেশি ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারত না। বেশি ড্রাফটের মাদার ভেসেল ভেড়ানো ও বন্দর সম্প্রসারণের বিষয়টি মাথায় রেখে 2014 সালে পতেঙ্গায় প্রায় 6.25 কিলোমিটার এলাকা জুড়ে বে টার্মিনাল প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ। আমরা কয়েকটি মিডল ইস্টার্ন কান্ট্রি এই পোর্টে এবং অন্যান্য পোর্টে বে টার্মিনালে ইনভেস্ট করতে চাচ্ছে to the tune of $1.8 billion. ওয়ার্ল্ড ব্যাংক আমার সাথে মিটিং করেছে, তারা $680 মিলিয়ন নিয়ে বসে আছে। বললো যেদিন আপনি তৈরি ওই দিন আমরা সাইন করবো আপনার বে টার্মিনালের জন্য। বে টার্মিনালে মোট 3টি টার্মিনাল তৈরির কথা রয়েছে। এর মধ্যে সরকারি বেসরকারি অংশীদারত্বের আওতায় বিদেশি 2টি প্রতিষ্ঠানের সঙ্গে 2টি টার্মিনাল নির্মাণের চুক্তি হয়েছে। টার্মিনালটি নির্মাণ হলে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানি বাণিজ্যেও। বে টার্মিনাল হচ্ছে আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য এটা আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট, এবং চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি যেভাবে হচ্ছে, গ্রোথ যেভাবে হচ্ছে, আমাদের এই নতুন নতুন সুবিধাদি সৃষ্টি করাটা খুবই জরুরি। বে টার্মিনাল একটি প্রাকৃতিক একটি বন্দর হবে, যেখানে আপনার ড্রাফট নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা জানেন আমাদের বর্তমান যে বন্দর আছে সেটি জোয়ার ভাটার উপরে নির্ভর করে কিন্তু জাহাজ আনাগোনা করা হয়, কিন্তু বে টার্মিনাল কিন্তু সেই সুযোগটা কিন্তু অটোমেটিক তৈরি করা আছে। 870 একর জমিতে এই প্রকল্পের কথা চিন্তা করা হলেও এখন পর্যন্ত 568 একর জমি বুঝে পেয়েছে বন্দর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নওগাঁয় ভরা আমন মৌসুমেও বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 3 থেকে 10 টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতারা বলছেন মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাদেরকে। আর ব্যবসায়ী ও চালকল মালিকদের ভাষ্য, বাজারে ধানের সংকট ও মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে চালের বাজারে। তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত সরকারি পর্যায়ে আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। উত্তরের জেলা নওগাঁয় আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে নওগাঁর পাইকারি বাজারে 50 কেজি প্রতি বস্তায় সরু চালে বেড়েছে 300 থেকে 400 টাকা, বস্তা প্রতি মোটা চালে বেড়েছে 150 থেকে 200 টাকা, আর খুচরা বাজারে কেজিতে বেড়েছে 3 থেকে 10 টাকা। খুচরা বাজারে প্রতি কেজি কাটারি চাল 65 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 72 থেকে 75 টাকায়। 68 টাকার জিরা শাইল বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকায়। চালের এমন দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এভাবে যদি চালের দাম বৃদ্ধি হয় তাহলে আমরা এই সরল সাদা মানুষ কিভাবে আমরা চলবো? এই সময় চালের বাজার খুব মজা, কিন্তু চালের বাজারটা বাড়তি, সবচেয়ে বাড়তি হলো আপনার কাটারি, সাম্বা কাটারি। মিল মালিকরা বলছেন এবছর আমনের উৎপাদন কম হওয়ায় মৌসুমের শুরু থেকে বাজারে ধানের সরবরাহ কম। চাল আমদানিতেও নানা প্রতিকূলতার মুখে ব্যবসায়ীরা, আর এর প্রভাব পড়ছে চালের বাজারে। তাই সরকারি পর্যায়ে আমদানির পরামর্শ দিচ্ছেন তারা। আমরা যেটা মিলায়েরা মনে করছি যে আসলে পরিমাণ মতো চাল কিন্তু আমদানি হয়নি। ব্যবসায়ী দিক দিয়ে যদি আমদানিটা সঠিক না হয় তাহলে আমরা সরকার টু সরকারি আমদানি কিন্তু একটা আনতে হবে। ঘাটতি পূরণের জন্য আমদানি করে এই ঘাটতি মেটানোর জন্য আমরা সরকারকে ইতিমধ্যে পরামর্শ দিয়েছি। শুধু ইন্ডিয়ার পক্ষাপক্ষি না থেকে অন্যান্য দেশ থেকে আমদানির ব্যবস্থা করতে হবে। এদিকে বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে বলে দাবি তাদের। রিসেন্টলি 24,000 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে অলরেডি জাহাজ একটি খালাসের প্রক্রিয়ায় আছে। আমরা অভিযান শুরু করেছি, চালের দোকান, আড়ত এবং মিলগুলো তারা পরিদর্শন করতেছে। চালের বাজার নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। খেলার খবর। বিপিএল শুরুর আগের দিন টিকিট না পাওয়ার সকালে মিরপুরে তৈরি হয় অস্থিরতা। প্রিয় দলের খেলা দেখতে দূর দূরান্ত থেকে আসা ক্রিকেট প্রেমীরা একটার সময় বিক্ষোভ করেন স্টেডিয়াম গেটের বাইরে। এরপর বেলা 11:15টায় আনুষ্ঠানিকভাবে বিপিএল এর টিকিট সংক্রান্ত তথ্য প্রকাশ করে বিসিবি।
ভোর থেকেই বিপিএল এর টিকিটের জন্য মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এমন ভিড় ছিল সমর্থকদের। উদ্বোধনী ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনায় ভাটা পড়ে বিসিবির অব্যবস্থাপনার কারণে। দূর দূরান্ত থেকে আসা ক্রিকেট ভক্তরা টিকিট না পাওয়ায় প্রকাশ করেন হতাশা। এখানে আমাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, বলতেছে যে মধুমতি ব্যাংকের এজেন্টে যাইতে টিকিট নিতে, ঠিক আছে? এখন মধুমতি ব্যাংক এটা কোন জায়গায় এটা আমরা জানি না। এখন ভোর 6টা বাজে দাঁড়ায় রইছি, এখন কয়টা বাজে জানি না। এতক্ষণ ধরে আমরা দাঁড়ায় রইছি, বিসিবি কোনো পদক্ষেপই নিচ্ছে না। অফলাইনেও না আর অনলাইনেও না। অফলাইনে মানুষ এসে দাঁড়ায় রইছে, অনলাইনে না পাইয়া 4টা বাজে এসে দাঁড়ায় রইছে, তারপরও কেউ না। বেলা বাড়লে ভিড় আর অস্থিরতা বাড়ে আরো বেশি। টিকিট না পেয়ে অনেকে বিক্ষোভও করেছেন। নতুনভাবে সাজানো বিপিএলে মাঠের মূল খেলায় দর্শক ব্যবস্থাপনা নিয়ে বিসিবিকে আরো সচেতন হবার কথাও বলেন কেউ কেউ। আমাদের জানানো হয়েছে যে 9টা বাজে আপনার অফলাইনে টিকিট দেওয়া হবে, মিডিয়ার মধ্যে জানানো হয়েছে, কিন্তু মিডিয়াতে কোনো অফলাইনে কোনো টিকিট নেই। এখন বলতেছে 100% টিকিট নাকি অনলাইনে দিয়েছে। আমার টিকিট 100% দিতে হইব। এসবের মাঝেই বেলা 12টায় টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানায় বিসিবি। অনলাইন আর অফলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে রবিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেই সুযোগ থাকবে। এছাড়া বিপিএল এর উদ্বোধনী দিনে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি টিকিটও কেনা যাবে। মিরপুরে টিকিটের ক্যাটাগরি থাকছে মোট 11টা। 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টিকিট মূল্য 2000 টাকা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।